নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিংহ রাশি নিয়ে। নেক্সট এক মাস সিংহ রাশির জাতক জাতিকাদের যে 10টি ঘটনা ঘটতে চলেছে সেটাকে নিয়েই আমি আলোচনা করব, সেটাকে নিয়েই আমি বিশ্লেষণ করব। কিন্তু এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে আমার আজকের যে আলোচনা সেটা কিন্তু সার্বিক মতে। কেন? তার কারণ পশ্চিমবঙ্গে খুব যদি কম করেও বলা হয় তাহলে লক্ষাধিক সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্মছক আলাদা। জন্মছক যদি আলাদা হয়, জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের দ্বারাই কিন্তু স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় আলাদা। প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা, সুতরাং যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, চোখের কর্নিয়া দ্বারা যখন আমি কালপুরুষ ছক ক্রিয়েট করছি আলাদা। আমি আগেও বলেছি, আবারও বলছি, কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক মানে হচ্ছে পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। এখানে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন বা অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাথ বা অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স কথা বলে না। পুরোটাই কিন্তু পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ। চোখের কর্নিয়া দ্বারা ছক ক্রিয়েট করে তার প্রেডিকশন করা হয়। পশ্চিমবঙ্গে লাস্ট 7.5 বছর ধরে আমি দেখিয়ে এসছি যে এই চোখের কর্নিয়া দ্বারা যে প্রেডিকশন করা হয় সেটা কতটা নির্ভুল এবং তার যৌক্তিকতা, যথার্থতা আমি বুঝিয়ে এসছি। এবার আপনারা যদি মনে করেন যে আমি আমার সম্পর্কে জানতে চাই স্পেসিফিক ভাবে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজেদের প্রেডিকশনটা করিয়ে নেবেন। এখন প্রশ্ন আসতে পারে, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের আবার পিওর কি, পিওরিটি কেন? তার কারণ পশ্চিমবঙ্গে সব অ্যাস্ট্রোলজারই কিন্তু এখন বলে আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করেন না। জন্মছক দ্বারা কি হয় এটা আমি বহুবার বলেছি, আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব না, যেহেতু আজকের আলোচ্য বিষয়বস্তুটাই আলাদা। শুধু এইটুকুই বলি, জন্মছক তার দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয়, প্রেডিকশনটা কিন্তু এইবার দুটোর মধ্যে ট্যালি করে করা হয়। এটা আমি বহুবার বলেওছি। তাহলে যিনি পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি কখনোই জন্মছক দ্বারা প্রেডিকশন করবেন না। যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, হাতটা বাড়াও, হাতটা বাড়াও, এবারে মঙ্গল, শুক্র, রবি বলতে শুরু করলো। অ্যাস্ট্রোলজি নয়, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি। পার্ট অফ অ্যাস্ট্রোলজি মানে অ্যাস্ট্রোলজির যে প্রেডিকশন, ক্যালকুলেশন, তার জন্য সংখ্যাতত্ত্বকে 10% থেকে 15% ব্যবহার করা হয়। সংখ্যাতত্ত্ব দ্বারা কখনো আমার পরিপূর্ণ প্রেডিকশন জানা সম্ভব নয়। হোরা পদ্ধতি, হাত দেখা, এইগুলো কোনো অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই কিন্তু পড়ে না। এটা আমি বহুবার বলেছি, আবারও বললাম। তাহলে পিওর সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, সত্যি সত্যি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি, যিনি কিন্তু ওই যে বললাম জন্মছক এবং স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন এবং তার ট্যালি করে তার দ্বারাই কিন্তু প্রেডিকশন করেন। আর যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, তার দ্বারাই কিন্তু প্রেডিকশন করেন। এবার চলে আসি সিংহ রাশির নেক্সট এক মাস 10টি ঘটনা কি কি ঘটতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, সিংহ রাশির
ক্ষেত্রে রাহুর প্রভাব মারাত্মক রয়েছে। এখন আমাদের জানা প্রয়োজন যে রাহুর ফাংশনটা কি। আমরা যবে থেকে অ্যাস্ট্রোলজি আমাদের কানে আসে তবে থেকে শুনে এসছি রাহুর দশাই তোমাকে শেষ করে দিল। মা হয়তো বাবাকে বলছে, বাবা হয়তো মাকে বলছে, আত্মীয় হয়তো আত্মীয়কে বলছে, পাড়া পড়শির মধ্যে বলা বলি হচ্ছে। রাহুর ফাংশনটা হচ্ছে আমার যে অবস্থান সেটাকে ইনক্রিজ করে দেয়। সেটা নেগেটিভ অর্থে হতে পারে, পজিটিভ অর্থেও হতে পারে। রাহুর ফাংশনটা হচ্ছে আমার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনকে মারাত্মকভাবে ত্বরান্বিত করে এবং ইনক্রিজ করে দেয়। তাহলে যখন এই সিংহ রাশির, আমি সার্বিক মতেই আলোচনা করছি, তবুও যদি আমি সিংহ রাশির অবস্থান খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে রাহু এক্ষেত্রে কিন্তু প্রবল বলশালী হয়ে সিংহ রাশিতে বসে রয়েছে। তাহলে এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আমি যে কোনো কাজ, আমি যে কোনো সিদ্ধান্ত, আমার মন, মানুষ চেনা, নিরীক্ষণ, খনন, সবকিছুর মধ্যে রিয়েলিস্টিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু কমতে থাকবে। কেননা আবেগ, ইমোশন, ইলিউশন দ্বারা আমি কিন্তু এভরিথিং করতে শুরু করব। সেটা সিদ্ধান্ত নেওয়া থেকে শুরু করে, সেটা প্রেম ভালোবাসা থেকে শুরু করে, কর্মের স্থানে আমার ব্যবহারিক প্রয়োগ থেকে শুরু করে, প্রফেশনালিজম থেকে শুরু করে এভরিথিং। তাহলে আমার মধ্যে কিন্তু যে প্রফেশনাল এথিক্স এবং আমার ব্যক্তিগত জীবনে যে দায়িত্ব বোধ, সেই জায়গাটা সম্পর্কে আমাকে মারাত্মক সচেতন থাকতে হবে। তা না হলে আবেগ দ্বারা কখনো কোনো সিদ্ধান্ত সঠিক হতে পারে না। সেটা আমিও জানি, সবাই জানে। এবার দেখা যাচ্ছে এই যে সময়টা, আমি তো 20 তারিখ থেকে আরম্ভ করেছি মোটামুটি ভাবে 1 মাস, বা সেটা 21 তারিখ 22 তারিখ থেকেও হতে পারে যদি পরবর্তী 1 মাস দেখা যায়। তার মানে এই সময়টায় আমার যে অবস্থান, আমি আবার বলছি সার্বিক মতেই আলোচনা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমার না মোটামুটি সফলতাটা আসছে, আমি না মোটামুটি কর্মটা করছি। এই যে মোটামুটি করছি, চলছে, তাহলে এই সময় কিন্তু সেটা ইনক্রিজ করবে। তাহলে যারা মোটামুটি সফলতা পাচ্ছিল তারা মারাত্মক সফল হতে আরম্ভ করবে, সেটা আমি বহুবার বলেছি। আবার সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে যে আমার যদি কখনো কোনো রকমের দেখা যাচ্ছে মানসিক অস্থিরতা রয়েছে, কোনোভাবে দেখা যাচ্ছে আমি হঠাৎ করে অর্থনৈতিক ফ্লাকচুয়েশনের জায়গাটায় চলে যাচ্ছি, আমার কর্মের মধ্যে দিয়ে আমি দেখা যাচ্ছে আসল জায়গায় সঠিক মতন আমি আমার কর্মকে ইমপ্লিমেন্ট করতে পারছি না, তাহলে কিন্তু সেটা মারাত্মক নেগেটিভ জায়গাতেও চলে যেতে পারে। ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। বিশেষ করে যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করব, এবং সবচেয়ে বড় কথা যেটা, যেহেতু অকস্মাৎ প্রাপ্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অথচ আমরা শুনে এসেছি যে সাকসেস নেভার কামস বাই এ ডে, অনলি ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। তাহলে হঠাৎ করে এত সফল হয়ে যাব কি করে? ফাটকা রিলেটেড জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সম্পর্কের মধ্যে ক্র্যাক চলে আসতে পারে যদি আমি কেবল আবেগ দ্বারা তাড়িত, প্রভাবিত হয়ে আমি কোনো সম্পর্ক স্থাপন করতে চাই। তাহলে প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুব সাবধান। আমার ব্যক্তিগত জীবনে যারা যারা আমার সাথে রয়েছে, আমার প্রফেশনাল ক্ষেত্রে আমার কলিগস, আমার বস, আমার সাবঅর্ডিনেট, কর্মচারী, সবার সাথে যখন আমি ব্যবহার করব, প্রফেশনালি ব্যবহারটা করব, সেটা প্রফেশনালি থাকবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি সেকেন্ড হাউস লক্ষ্য করি, ডেফিনিট ভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গা প্রবল ভাবে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কেননা সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু সেকেন্ড হাউসেই বসে রয়েছে, টেরিফিক। এই যে নেক্সট 1 মাস সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা বিশেষ করে টেরিফিক। এবার সেটাকে ধরে রাখতে পারবো না মিসইউজ করব, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু আমি না
পরিশ্রম করছি অথচ অর্থ পাচ্ছি না, কেননা বারবার ধরে এটাও বলেছি যে সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। তাহলে সেই এবিলিটিটা তোমার যদি থাকে তাহলে তুমি অবশ্যই সফল হবে, বিশেষ করে অর্থনৈতিক দিক দিয়ে সফল তো তুমি হবেই, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি 3 নাম্বার ঘরটাতে চলে যাই, মানসিকতা মনোভাবের জায়গা এবং সংযোগের জায়গাটা, বর্তমান সংযোগের জায়গা, তাহলে সেখানে কিন্তু রবি নিচস্থ হয়ে গেছে। তাহলে দৃষ্টিভঙ্গির ফ্লাকচুয়েশনের জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সিংহ রাশির অধিপতি গ্রহ কিন্তু রবি 3 নাম্বার ঘরে, সুতরাং লাক ফ্যাক্টর কিন্তু এখানে কাজ করবে না, কিন্তু সেই ঘরে শনিও বসে রয়েছে এবং শনি তুলার ঘরে সবচেয়ে উচ্চস্থ হয়, এটা শিক্ষানবিশ অ্যাস্ট্রোলজাররাও জানে। তাহলে তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি কর্ম করো এবং যদি তুমি ইললিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে না পড়ো, সৎভাবে কাজ করো, নিজের দায়িত্বটা পালন করে যাও, তাহলে নেক্সট 1 মাসে তোমাকে বিফল করবে কারোর বাবার ক্ষমতা নেই। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যখনই আমি ফাটকা থেকে হঠাৎ করে ইনকাম করতে শুরু করলাম এবং সেইটা আমি কোনোদিন আশাও করিনি, সেই ইনকাম করতে শুরু করলাম, তখন আমার মধ্যে যে নৈতিকতা, আমার মধ্যে যে অনেস্টি, সেটার স্খলন ঘটবে। কেন না, রবি যখন নিচস্থ হয়ে দৃষ্টিভঙ্গিতে বসে থাকে তখন আমার দৃষ্টিভঙ্গিটা স্ক্যাটার্ডলি মুভ করতে থাকে, তখন আমার দৃষ্টিভঙ্গিটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে থাকে। এখান থেকে খুব সাবধান হতে হবে। এবার যদি 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহকে দেখা যায় মঙ্গল, তাহলে সে কিন্তু আবার দেখা যাচ্ছে 7 নাম্বার ঘরে কেতুর সাথে কানেকশন ক্রিয়েট করছে। কিন্তু এই প্রসঙ্গে জানা প্রয়োজন যে মঙ্গল ব্যাড এফেক্ট দিতে পারবে না। কেন স্যার? তার কারণ কেতু এমন একটা প্ল্যানেট, যেই প্ল্যানেটের নিজস্ব কোনো পাওয়ার নেই, তাকে ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট বলা হয়। সে যেই ঘরটাতে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে কেতুও পাওয়ারফুল। কেতু মানে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গাটা। তাহলে কেতু 7 নাম্বার ঘরে বসে রয়েছে, 7 নাম্বার ঘরটা কিন্তু শনির ঘর, শনি কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। আমি আগে অন্তত কয়েক লক্ষবার বলেছি যে শনি যদি উচ্চস্থ হয়ে যায় তাহলে প্রত্যেকটা প্ল্যানেটকে যার সাথে সে সম্পর্ক স্থাপন করছে পাওয়ারফুল করে দেয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু কেতু উচ্চস্থ হয়ে গেল, তাহলে শনি পাওয়ারফুল হয়ে রয়েছে, মঙ্গল এবং কেতুর অবস্থান কি করবে? আমার ঊর্জাগত জায়গা থেকে আমার লড়াই, কেননা মঙ্গলকে সেনাপতি বলা হয়, সেই লড়াইয়ের জায়গাটাই আমি স্যাটিসফাই হব। আবার 3 নাম্বার ঘরে রবি নিচস্থ হয়ে রয়েছে, তার মানে লাক ফ্যাক্টর, সংযোগের জায়গা নেগেটিভ। তার মানে যারা মনে করছো যে আমি মানত করব জাগ্রত দেবদেবীর কাছে, তারা টাই ফিস হবে, চ্যালেঞ্জ করলাম, যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি। আর যারা মনে করছো আমি যে কর্ম করছিলাম আরো বেশি কর্ম করব, পাই না পাই কর্ম করব, তাদেরকে হারাতে পারে কারোর বাপের ক্ষমতা নেই, চ্যালেঞ্জ করলাম। কেমন? এবং সবচেয়ে বড় কথা, যদি আমি 7 নাম্বার ঘরে পরে আসছি তখনই বলছি, তাহলে এখন আর বলছি না, কিন্তু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 7 নাম্বার ঘরে বসে থাকে, 4 নাম্বার ঘর দ্বারা কি জানা যায়? আমার জীবনের আনন্দ। তার মানে স্যাটিসফ্যাকশনের সময় 4 নাম্বার ঘর দ্বারা কি জানা যায়? আমি আমার সফলতার জন্য কতটা নিজেকে প্রস্তুত করছি, সেই জায়গাও পজিটিভ হয়ে রয়েছে। 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বোঝা যায়। তাহলে আমার ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে বা আমার ব্যক্তিগত জীবনকেই ধরি, সবাই তো আর বিবাহ করেনি, তাহলে আমি যাদের সাথে আমার সংসারে বাস করছি তাদের সাপোর্টিভ জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সিংহ রাশির যদি আমি খুব ভালো মতন মহিলাদের দেখি, আমার মায়েদের দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্ক দ্বারা স্যাটিসফ্যাকশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। কেন স্যার? তার কারণ মঙ্গল দ্বারা কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ককে বোঝা যায়, সেটা কিন্তু আবার 7 নাম্বার ঘরে কেতু কানেকশন ক্রিয়েট করছে, কেতু পজিটিভ হয়ে যাচ্ছে, শনি পজিটিভ বলে, তাহলে স্যাটিসফাই হওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব ভালো মতন এবার 5 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়,
5 নাম্বার ঘরটা কিন্তু 12 নাম্বার, মানে আমি যদি 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরে চলে যাচ্ছে। তাহলে কি ব্যাপারটাতে আমাকে কসাস এবং কনসাস থাকতে হবে। বৃহস্পতি কি? বৃহস্পতি আমার ভেতরের যে জ্ঞান, বৃহস্পতি আমাকে রিপ্রেজেন্ট করে কি আমার ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞানটাকে কতটা প্রফেশনালি বা পারফেক্ট ভাবে আমি কিন্তু নিখুঁত ভাবে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি। দেখা গেল একজন মহিলা বললেন, জানো তো এই শুক্তোটা করতে গেলে এই কাঁচকলাটা লাগবে, এই উচ্ছেটা লাগবে, এই বড়িটা লাগবে, একটু সাদা সর্ষে বাটা দিয়ে দেবে, একটু পোস্ত দিয়ে দেবে। যখন বললো মনে হলো ফ্যান্টাস্টিক, কি বললো, কিন্তু যখন রাঁধতে গেল, রান্না করতে গেল, সে তখন জগা খিচুড়ি বানিয়ে ফেললো। তার মানে আমার ভেতরের জ্ঞানটা রয়েছে, প্রফেশনালি সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি না, বৃহস্পতি যদি নেগেটিভ হয়ে যায়। এখন বৃহস্পতি 12 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে 12 নাম্বার ঘর কি রিপ্রেজেন্ট করে? আয়গা এবং জায়গা, এই জায়গাকে অর্থাৎ বেরিয়ে যাওয়াকে কিন্তু রিপ্রেজেন্ট করে 12 নাম্বার ঘর। তাহলে সেখানে কিন্তু আমার 5 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা বোঝা যায়, 8 নাম্বার ঘর দ্বারা মানব স্থান বোঝা যায়। 8 নাম্বার ঘরটা আমি পরে আসছি। তাহলে এই 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 12 নাম্বার ঘরে চলে যাচ্ছে, আমি সফলতাকে মিসইউজ করছি, আমি সফলতাটাকে ধরে রাখতে পারবো না পরবর্তী সময়ে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু মনে রাখা দরকার, আমি আগে থেকেই সার্বিক আলোচনা করলেও আগে থেকে আলোচনা করছি কেন, তোমরা কিছু সিংহ রাশির জাতক জাতিকা যারা, তারা কিছু হলেও কিন্তু এটা তোমাদের জীবনে রিফ্লেক্ট ক্রিয়েট করবে। সুতরাং যারা সফল হচ্ছে, কসাস এবং কনসাস আগে থেকেই জানান দিয়ে দেওয়া, তাই জন্যই। কেমন? তাহলে এই জায়গাটা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার যদি আমি 6 নম্বর ঘরটা দেখি, শনি উচ্চস্থ, শুক্র, তাহলে 6 নাম্বার ঘর দ্বারা কি বোঝা যায়? ঋণ বোঝা যায়। 6 নাম্বার ঘর দ্বারা শত্রু বোঝা যায়। 6 নাম্বার ঘর দ্বারা রোগ বোঝা যায়। 1-6-10 কানেকশন দ্বারা সার্ভিসের জায়গা বোঝা যায়। তাহলে আমি যে সফল হচ্ছি মানে কি? জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, তার মানে অর্থ আমার কাছে আসছে। সফলতার বেশিরভাগটাই কিন্তু অর্থনৈতিক সফলতাকেই বোঝায়। তাহলে আমি যেন সেটাকে, অর্থটাকে মিসইউজ না করি, আমি আমার ঋণ থাকলে সেটাকে যেন লাঘব করে দিই, ঋণটাকে যেন মুক্ত করে দিই, ঋণ মুক্ত যেন হয়ে যেতে পারি। যদি আমার কখনো কোনো রোগ থাকে, যদিও এই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রোগ পুষে রাখার জায়গা, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। 8 নাম্বার ঘর যখন আমি আলোচনা করব, দেখা যাচ্ছে আমার শত্রুরা আমার একটা কেস পর্যন্ত উগলাইতে পারবে না। শত্রুতা তো মারাত্মক করবে, কিন্তু শত্রুরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আবার যদি লক্ষ্য করা যায়, আমি যদি ভালো চাকরির পেছনে দৌড়ই, কেবলমাত্র সরকারি করলে তো হবে না, ভালো চাকরির জন্য যদি নিজে তৈরি হই, তাহলে কিন্তু নেক্সট 1 মাস অত্যন্ত ফেভারেবল সময় ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বা ট্রান্সফারের জন্য যদি আমি চিন্তা করি, বা দেখা যাচ্ছে একটা কাজ ছেড়ে আরেকটা কাজ পেয়েছি, সেটাকে নেব, অবশ্যই নেওয়া নেক্সট 1 মাস। তার কারণ 1-6-10 কানেকশন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এবার যদি আমি 7 নাম্বার ঘরটা দেখি, তাহলে পার্টনারশিপ বিজনেসের জায়গাটা টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি। বা স্বামী স্ত্রীর মধ্যে, বা এই যে পার্টনার বলতে সবসময় তো আর বিজনেস পার্টনার বোঝায় না। যেমন আমি যদি ধরি কলিগসও অত আমার পার্টনার, হ্যাঁ, কাস্টমার এবং এও তো আমার পার্টনার, হিসাব মতন তো। তাই আমরা, তুমি এবং আমি মিলে কিন্তু আমরা বিজনেসটা করছি। তুমি না কিনলে আমি বিজনেস করতে পারতাম না। তাহলে কমিউনিকেশনের জায়গাটা মারাত্মক হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত, স্বামী স্ত্রীর মানে উভয় একে অপরের কিন্তু পরিপূরক হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো বিপদ, যে কোনো প্রবলেমে কিন্তু স্বামীকে অথবা স্ত্রীকে পাশে পাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, যদি তুমি নিজেকে সঠিক মতন ব্যবহার করতে পারো, তার কারণ ইলিউশনে আক্রান্ত হয়ে তুমি থাকবে, সেটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম। তাহলে সেই জায়গা থেকে যদি আমি সরে আসতে পারি, তাহলে আমার সাংসারিক জীবন বা আমার পার্টনারশিপ জায়গাটা
বা আমি আমার কর্মক্ষেত্রে কলিগসদের সাপোর্টের জায়গাটা, কর্মচারীদের সাপোর্টের জায়গাটা, কাস্টমারদের সাপোর্টের জায়গাটা, কেননা এরা কেবলমাত্র কাস্টমার, কেবলমাত্র কলিগস নয়, তারা না থাকলে আমি হতাম না, আমার কোনো মূল্য নেই। তাহলে তুমি এবং আমির যে কম্বিনেশন, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এবং তাদের দিক দিয়ে কিন্তু এমন ব্যবহার করবে বা এমন সাহায্য করবে, তুমি স্যাটিসফাই হবে। এবার তুমি কিভাবে রিয়াকশন করছো তার উপর নির্ভর করবে তাদের সাথে তোমার সম্পর্কটা সঠিক মতন লেন্দি হবে না ক্ষণস্থায়ী হবে। কিন্তু 7 নাম্বার ঘরটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার যদি আমি 8 নাম্বার ঘরে চলে যাই, 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। তার মানে জীবাণু দ্বারা কোনো রোগ যদি হয়, বা কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে লেন্দি প্রসেস, সুগার হয়েছে, কর্কট রোগ হয়েছে, বা এমন কোনো রোগ, সেই রোগটা লেন্দি প্রসেস অত্যন্ত নেগেটিভ রেজাল্ট দিতে শুরু করবে। তার কারণ এই যে 6 নাম্বার ঘর দ্বারা রোগের জায়গাটাকেও কিন্তু বুঝি। আবার আরেকটা জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, সেক্সুয়াল জায়গাটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যেতে পারে যাদের রোগ আছে। যৌনতাকে লুকিয়ে কখনোই কিন্তু আমি নেক্সট স্টেপ নেব না, বা আমার গুপ্ত রোগ কোনো কিছু রয়েছে সেটাকে আমি লুকিয়ে যাচ্ছি, সম্মানহানি হওয়ার ভয়, কখনো কিন্তু নেক্সট স্টেপ নিতে যাব না। তার কারণ 8 নাম্বার ঘর মানে কি বোঝায়? 8 নাম্বার ঘর মানে হচ্ছে লেন্দি প্রসেস, 8 নাম্বার ঘর মানে হচ্ছে মারক স্থান, 8 নাম্বার ঘর মানে আমি বারবার ধরে বলেছি সাইলেন্ট কিলার। আমার কাঠের টেবিলের মধ্যে উইয়ের বাসা করছে, আমি বলো ও উইয়ের বাসা করছে, 15 দিন পর যখন হাত দিলাম খসে পড়ে গেল টেবিলটা। তাহলে বিশেষ করে রোগের ক্ষেত্রে কিন্তু খুব কসাস এবং কনসাস হতেই হবে রোগের ক্ষেত্রে। এবং 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি, তাহলে আমি যে সফল হচ্ছি বা আমার কাছে যে অর্থ আসছে সেটাকে আমি মিসইউজ করে ফেলছি না তো, সেটাকে আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি না তো। কেননা আমি যখন সফল হব, বিশেষ করে আমার কাছে যখন টাকা থাকবে, তখন কিন্তু চারিপাশে মাছি ভন ভন করতে, মানে প্রচুর মাছি ভন ভন করবে। যারা বন্ধু নয় তারাও এসে বলবে দাদা একবার প্রণাম করি, পাড়া পড়শি এমনকি ঘরের মানুষ পর্যন্ত তখন তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। সেক্ষেত্রে তোমার মাথা ঘুরে যাওয়া বা ভুলভাবে নিজেকে ব্যবহার করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধান। আমি শুধু সিংহ রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলবো, কোনো কিছু লুকিয়ে রাখা যাবে না। যে কোনো কিছু, তুমি কোনো কিছু একটা, বিশেষ করে যেটা নেগেটিভ, যে কোনো নেগেটিভ, সেটা রোগ হতে পারে, সেটা সম্পর্ক হতে পারে, সেটা কোনো রকমের ক্রাইম হতে পারে, যদি তুমি লুকিয়ে রাখো তাহলে সেটা কিন্তু যখন প্রকাশ্যে আসবে তখন সেটাকে রেকটিফাই করা যাবে না, গিভ আপ বা সারেন্ডার করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু বিশেষ করে আমি বলবো রোগের ক্ষেত্রে, এমন কোন রোগ যেটা সকলকে বলা যাচ্ছে না, বাবা সকলকে বলা যাবে না, পরবর্তীকালে দেখা গেল বা দেখা যাচ্ছে যে আমার পুত্রবধূর মধ্যে বৃদ্ধ একজন মা রয়েছে বা বাবা রয়েছে, তার কোনো রোগ, আবার অর্থ খরচ, ছেলে বকবে, বৌমা চিৎকার করবে, চেপে গেলাম। কিন্তু যখনই এই অবস্থানটা সরে যাবে, কেননা আমি বারবার ধরে বলেছি যে প্রত্যেকটি গ্রহ প্রতি মুহূর্তে আপডেট হতে হতে পরিবর্তিত এবং আবর্তিত হয়ে চলেছে, যখনই 1 মাসটা কেটে যাবে হঠাৎ করে ফ্লারিশ করবে, তখন কিন্তু একদম দেখা গেল অপারেশন টেবিলে নিয়ে যেতে হচ্ছে। এখন যদি 50 টাকা খরচ করতে হয় তখন 5000 টাকা খরচ করতে হচ্ছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো কিছু, সম্পর্ক থেকে শুরু করে, রোগ থেকে শুরু করে, আমি কোনো ভুল করে ফেলেছি সেটাও থেকে শুরু করে, কখনো লুকোনো যাবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। আর আরেকটা কথাও মাথায় রেখো, আমার ভেতরের যে জ্ঞান, যেটা রিপ্রেজেন্ট করছে পজিটিভ ভাবে কতটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি, সেটাকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি, আমি কখনো সেটাকে মিসইউজ করব না। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। আমি কখনো সেটাকে মিসইউজ করব না। আমি না ফ্রিতে সেবা করছি, পয়সা, গরিবরা পয়সা দেবে কি করে? ফ্রিতে। ফ্রি জিনিসটা বড় মারাত্মক জিনিস, এইটা কিন্তু বারবার ধরে আমি তোমাদের জানালাম। ফ্রি জিনিসটা বড় মারাত্মক জিনিস।
যে ফ্রিতে দিচ্ছে সে নেগেটিভ নয়, কিন্তু যারা ফ্রিতে নিচ্ছে তারা ওই ফ্রিতে নেওয়ার অভ্যেসটা কিন্তু তাদের থেকে যাচ্ছে। আমাকে অনেকেই বলে যে আপনি এখন আর বেশি লাইভ করেন না কেন? তার কারণটাই হচ্ছে মানুষ বসে থাকে, দেখা গেছে যে আমার অনুষ্ঠান যখন হয় তখন কেবলমাত্র আমাকে ফোন করার জন্য 50 থেকে 60,000 মানুষ ওয়েট করছে। কেন? তারা 1500 টাকা দিয়ে পরে চেম্বারে আসতে পারছে না, 3000 টাকা দিয়ে অনলাইনে না প্রেডিকশন করালো, তারা চেম্বারে আসতে পারছে না। যেহেতু আমি ডিটেলিং করি, আমি লাইভ অনুষ্ঠানেও আমি বিনা পয়সায় জেনে নিলাম, মুড়ি খেতে খেতে এই করতে, ফোনটা একবার লেগে গেলেই হলো, সব জেনে গেলাম, বেকার বেকার 1500 টাকা খরচ করতে যাব কিনা। মানুষ যে ডট 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 কি ধরনের জিনিস সেটা কিন্তু আশা করি প্রত্যেকের জানা প্রয়োজন। তাই জন্য ফ্রিতে কোনো কাজ করব না, এটা কিন্তু অবশ্যই। প্রত্যেকটি কাজের পারিশ্রমিক লাগেই লাগে, কোনো ক্ষেত্রে অর্থ, কোনো ক্ষেত্রে অন্য কিছু হতে পারে, কিন্তু পারিশ্রমিক দিতেই হয়, এটা অবশ্যই। কেননা মানুষের মধ্যে যখন ফ্রিতে পাওয়ার প্রবণতা চলে আসে, এটা বড় ভয়ঙ্কর জিনিস। যদি 9 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, তাহলে আমি যদি 9 নাম্বার ঘরটাকে মানে মঙ্গল দ্বারা ক্যালকুলেশন ক্রিয়েট করি, তাহলে মঙ্গল কিন্তু শনির ঘরে বসে রয়েছে। তাহলে অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে 9 নাম্বার ঘর দ্বারা কিন্তু পিতাকে বোঝা যায়। পিতা এমন একজন, তিনি কিন্তু উভয় লিঙ্গ হতে পারে, মানে স্ত্রী অথবা পুরুষ হতে পারে, যিনি, যার দ্বারা তুমি পালিত হচ্ছ। এটা বারবার ধরে বলেছি, জনক আলাদা, মানে যার ঔরসজাত সন্তান আমি, আর পিতা মানে হচ্ছে যার দ্বারা তুমি পালিত হচ্ছ। মায়ের দ্বারাও হতে পারো, তারপরে দেখা গেল আমার গুরুর দ্বারাও হতে পারো, কাকার দ্বারা, জ্যাঠার দ্বারাও হতে পারো, গুরু, শিক্ষক, পথপ্রদর্শক সবাই কিন্তু তোমার পিতা হতে পারে, যার দ্বারা তুমি পালিত হচ্ছ। সেটা কিন্তু মহিলাও হতে পারে, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ উভয়ই হতে পারে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তাদের সাপোর্টিভ জায়গা মারাত্মক রয়েছে। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে 9 নাম্বার ঘর দ্বারা কিন্তু সার্বিক সংযোগকে বোঝা যায়, সেই জায়গায় কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে যাচ্ছে। মানে আবার বলছি, যেটা 3 নাম্বার ঘর দ্বারাই আমি বলেছিলাম, আমার ক্ষেত্রে লাক ফ্যাক্টর, সংযোগ, এই জায়গাগুলো কিন্তু খুব একটা আমার সফলতার জন্য কিন্তু তারা সাপোর্টিভ হবে না। কর্মটাই কিন্তু আলটিমেট সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বাট 9 নাম্বার ঘরের মঙ্গল কিন্তু দুর্ঘটনা প্রবণতা বা দুর্ঘটনাকে জানান দেয়। তাহলে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 7 নাম্বার ঘরে বসে আছে, তাহলে আমার দুর্ঘটনার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছিল, কিন্তু কেতু উচ্চস্থ হয়ে গেছে, কেননা শনি উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে অন্তত 70% হ্রাস হয়ে যাবে। দুর্ঘটনার জায়গাটা বিশেষভাবে সিংহ রাশিদের ক্ষেত্রে কিন্তু আগুন থেকে, গ্যাস থেকে, ইলেকট্রিক থেকে, বাজ পড়া থেকে, এইগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে। কেমন? খুব সাবধান। এছাড়াও কিন্তু 4 চাকা থেকে, বহু চাকা থেকে, 3 চাকা থেকে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তবে এইটুকু আমি অ্যাসিওর করতে পারি, দুর্ঘটনাটা এমন প্রবল হবে না সিংহ রাশির জাতক জাতিকাদের যে দুর্ঘটনায় মরে গেল, তা নয়। যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, কেননা আমরা জানি যে প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে দুর্ঘটনার শিকার হচ্ছে কতজন, তার মধ্যে অনেকে মারাও যাচ্ছে, পরবর্তীকালেও মারা যাবে, তারা হয়তো সিংহ রাশিরও জাতক জাতিকা থাকতে পারেন। তাই জন্য স্পেসিফিক ভাবে ছকটা প্রেডিকশন করিয়ে নেওয়া, আমার ছকটা, তোমার ছকটা, প্রত্যেকের আলাদা আলাদা ছক প্রেডিকশন করা অবশ্যই কিন্তু প্রয়োজন। এবার যদি আমি খুব ভালো মতন 10 নাম্বার ঘরটাকে দেখি, 10 নাম্বার ঘর দ্বারা কিন্তু ক্ষেত্রকে বোঝা যায়। আমি বারবার ধরে বলেছি 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র। এই ক্ষেত্রের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, শুধুমাত্র দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা প্রয়োজন। কেন? তার কারণ 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই শুক্র শনির ঘরে বসে আছে, সেই শনি কিন্তু পজিটিভ হয়ে বসে রয়েছে। আবার সবচেয়ে বড় কথা যদি দেখা যায়, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে শুক্র, সে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি করেছে, তুলার ঘরে শনি আর মকরের ঘরে শুক্র।
তাহলে 6 নাম্বার এবং 3 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। 6 নাম্বার ঘর দ্বারা প্রাত্যহিক জীবন ধারণকেও বোঝা যায়। তাহলে প্রাত্যহিক জীবন ধারণে আমি কতটা স্যাটিসফাই হব সেটা আমার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 10 নাম্বার ঘর, 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যে শনির সাথে পজিটিভ ভাবে বসে রয়েছে, শনি যেই ঘরটাতে বসে রয়েছে সেটাও কিন্তু শুক্রের ঘর, কিন্তু সেখানে রবি বসে রয়েছে। সুতরাং এই যে ক্ষেত্রর জায়গা, জংশনের জায়গা, এখানে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময় আমার দৃষ্টিভঙ্গির যদি ঘাটতি হয়, অনেক সময় যদি আমার দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু আমি ডাউনফল করে যাব, আমি কিন্তু নেগেটিভ ভাবে ডিক্রিজ হয়ে যাব। এটাও মাথায় রাখার প্রয়োজন আছে। কেন না 3 নাম্বার ঘরটায় কিন্তু দারিদ্র যোগের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আলোচনা করলে শুধুমাত্র 3 নাম্বার ঘরটাকেই আমি কিন্তু নেগেটিভ দেখছি, যদিও সেখানে শনি বসে রয়েছে। তাই জন্য শনি কিন্তু বেশিরভাগটাই পজিটিভ করছে, তবুও শুক্র এবং রবির মধ্যে দারিদ্র যোগও কিন্তু সৃষ্টি হচ্ছে। দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি তা নয়, আমি ক্ষুধার্ত আমায় খেতে দাও তা নয়। দারিদ্র যোগ মানে হচ্ছে ফল ডাউন করে যাওয়া, অবস্থান থেকে ডিক্রিজ হয়ে যাওয়া। তাহলে দৃষ্টিভঙ্গির জায়গাটা আমি তো বারবার ধরে বললাম যে এই যে সংযোগ বা লাক ফ্যাক্টর, এইটা তো ডিক্রিজ হচ্ছে, হোক, কর্মই শেষ কথা হোক, এটা তো অন্তত আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু এই যখনই ডিক্রিজ হয়ে যাচ্ছে তখন একটা জিনিস সবচেয়ে বড় কথা, যে আমার মানসিকতা, মনোভাবের জায়গাটা, এইটার উপরে নির্ভর করছে আমি কতটা সফল হব, কতটা আনন্দে থাকব, কতটা নিজেকে তৈরি করতে পারবো, আমি সার্ভিসের জায়গায় কতটা আমার কলিগসদের সাথে তাদেরকে সংগঠিত করতে পারবো, তাদের সাথে আমি কতটা মিলেমিশে কাজ করতে পারবো, আমার সাবঅর্ডিনেট বা কর্মচারীদের সাথে, বা বিজনেসের ক্ষেত্রেও তাই। তাহলে এই জায়গাটা অত্যন্ত সাবধানতার সাথে যদি হ্যান্ডেল করা যায়, যদি মিসইউজ না করা যায়, তাহলেই তুমি সফল হবে, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। 11 নাম্বার ঘর মানে হচ্ছে কর্মফলের জায়গা। আমি বারবার ধরে বলেছি যে কর্মফলের জায়গা যখন পজিটিভ থাকে, তার মানে আমি যেই কাজ করব সেই কর্মফল পাবো, পরিষ্কার ব্যাপার। তাহলে সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ উচ্চস্থ, নিজের ঘরে বসে রয়েছে বুধ, সে আবার 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তুমি যে কর্মটা করবে সেই ফলটাই কিন্তু তুমি পাবে। কিন্তু মাথায় রেখো, আমি যদি ওই যে ক্রাইম ডাজ নট পে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, দেখা গেল আমি কোন রকমের অন্যায় করলাম, যেটা কিন্তু আমি রোগের ক্ষেত্রে বলতে গিয়েও পড়লাম, যে কোনো কিছু যদি আমি লুকিয়ে যাই, ভাবলাম কেউ তো জানলো না, ঠিক আছে ভাই, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, বা দেখা গেল আমার কোনো রোগ আমি পুষে রাখলাম। কর্মফল মানে কেবলমাত্র তো আমি আমার বিজনেস বা সার্ভিস নয়, আমার জীবনের যে কোনো কর্মের ক্ষেত্রে আমি যতটুকু কর্ম করব এবং পজিটিভ বা নেগেটিভ যে কর্মটা করব সেই ফলটাই কিন্তু আমি পাবো। এবার যদি লক্ষ্য করা যায় 11th এবং 5th হাউস দ্বারা, এই দুটো সাথে একত্রীকরণ বা এদের দুজনের ভাইব্রেশন দ্বারা কিন্তু বন্ধুর জায়গা বোঝা যায়। তাহলে 5 নাম্বার ঘর কিন্তু নেগেটিভ হয়ে গেছে, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে রয়েছে। আবার 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে রয়েছে, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে 11 নাম্বার ঘরটা পজিটিভ, কিন্তু 5 নাম্বার ঘরটা পজিটিভ নয়। তার মানে দূরের বন্ধু বা এমন কোন বন্ধু যারা একদম প্রাণের বন্ধু নয়, মোটামুটি তাদের সাথে বন্ধুত্ব রয়েছে, এরা কিন্তু এই সময় তোমাকে সাপোর্ট করবে তোমার একদম কাছের বন্ধুদের চাইতেও। দূরের আত্মীয়রা তোমাকে অনেক বেশি সাপোর্ট করবে, কাছের আত্মীয় যাদের প্রতিদিন যাদের সাথে কথা হচ্ছে, তারা কিন্তু তোমাকে সেরকম ভাবে সাহায্য করবে না, বরং পাড়াপড়শির জায়গাটা খানিকটা হলেও ঠিক থাকবে। আমি ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করলাম এবং 10টা পয়েন্টের অনেক বেশি আমি পয়েন্ট বলে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো, তোমরা তোমাদের ভুলটাকে রেকটিফাই করতে পারো। আজকের মতন এইটুকুই, নমস্কার।